মদের গন্ধে দম বন্ধ হয়ে যাচ্ছে নীরার। ঠিকমতো শ্বাসও নিতে পারছে না সে। কিন্তু তাতে বিন্দু মাত্র খেয়াল নেই নীরবের। সে তো তার শারীরিক চাহিদা মেটাতে ব্যস্ত। কুয়োরে কুড়ে খাচ্ছে সে নীরার শরীর। অসহ্য যন্ত্রণায় ভুগছে নীরা, কিন্তু চিল্লাতে পারছে না, কারণ নীরব তার মুখ একটা কাপড় দিয়ে বেঁধে রেখেছে। তাছাড়া নীরব নীরার সদ্য বিয়ে করা স্বামী, তাই চাইলেও সে চিল্লাতে পারবে না। নীরবের প্রত্যেকটা স্পর্শে রয়েছে কেবল ঘৃণা, না আছে ভালোবাসা আর না আছে অনুভূতি। বারবার কামড় দিচ্ছে সে নীরার শরীরে, ফলে ব্যথায় কুকড়ে উঠছে নীরা, কিন্তু তার কিছু করার নেই। এই ব্যথাই যে তার সহ্য করতে হবে। একসময় নীরা শরীরের যন্ত্রণা আর সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। সকালে নীরার ঘুম ভাঙতেই সে শরীরের ব্যথায় কুকড়ে ওঠে। তার গায়ে শুধু একটা চাদর বিছানো আর মুখ এখনো কাপড় দিয়ে বাঁধা। নীরা মুখে কাপড়ের বাঁধন খুলে পাশে তাকাতেই দেখে নীরব গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। ঘুমন্ত অবস্থায় খুব নিষ্পাপ লাগছে নীরবকে, কিন্তু কে বলবে এই নিষ্পাপ চেহারার বিপরীতে একটা হিংস্র মানুষ লুকিয়ে আছে। কালকে রাতের কথা মনে পড়তেই মুহূর্তেই নীরার চোখ পানিতে ভিজে যায়। অসহ্য কষ্ট হচ্ছে তার, উঠে বসারও তেমন শক্তি নেই। তবুও কোনোমতে গায়ে চাদর জড়িয়ে সে ওয়াশরুমে চলে যায়। তারপর পানির কল ছেড়ে সেটার নিচে বসে পড়ে আর অঝরে কাঁদতে শুরু করে, যেন একটু হলেও এ পানিতে তার কষ্টগুলো মুছে যায়। প্রায় 40 মিনিট পর নীরা ওয়াশরুম থেকে বের হয়। ওয়াশরুম থেকে বের হতেই নীরা নীরবকে সোফায় বসে থাকতে দেখে। ল্যাপটপে কি যেন কাজ করছিল সে। নীরাকে ওয়াশরুম থেকে বের হতে দেখেই বলে ওঠে, নীরব, এটা তোর একার রুম না যে তুই 1 ঘন্টা ধরে ওয়াশরুমে বসে থাকবি, আর যদি এমন দেরি করিস তাহলে জানে মেরে ফেলব। বলেই নীরব রাগে গজগজ করতে করতে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। আর নীরা, সে হাবলার মতো নীরবের যাওয়ার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, নীরা, উনি মানুষ নাকি অন্য কিছু? উনার মাঝে কি একটু অনুতপ্তবোধ কাজ করছে না? কিভাবে এত নরমাল বিহেভ করছেন? উনার কি কালকের কথা একটুও মনে নেই? নীরা এসব ভাবছে, হঠাৎ সে দরজা ধাক্কানোর শব্দ পায়। দরজা খুলতেই দেখে মিসেস মুজমাল, নীরবের মা, দাঁড়িয়ে আছেন। নীরা কিছু বলতে যাবে তার আগেই তিনি গর্জে ওঠেন, মিসেস মুজমাল, কিরে নবাবজাদি, কয়টা বাজে খেয়াল আছে? এতক্ষণ ঘুমাচ্ছিলি কেন? ঘরের এতগুলো কাজ কে করবে শুনি? নাকি ভেবেছিস আমার ছেলের সাথে তোর বিয়ে হয়েছে দেখে আমি তোকে আমার মাথার উপর উঠিয়ে রাখব? জীবনেও না, তুই রাস্তার মেয়ে ছিলি আর রাস্তার মেয়েই থাকবি। কি ভাবছেন? নতুন বউয়ের সাথে শাশুড়ি এভাবে কথা বলছে কেন? আসলে এভাবে কথা বলতো না যদি নীরা আর তার মা নীরবদের বাসায় আশ্রিতা হিসেবে না থাকত। নীরার পুরো নাম নীরাদ্রি রহমান নীরা। সবে মাত্র 18 বছরে পা দিয়েছে। পড়ালেখা শুধু ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত করতে পেরেছে, তারপর আর লেখপড়া করার সৌভাগ্য হয়নি তার। এর মূল কারণ হয়তো এই যে নীরার বাবা নেই। নীরা যখন ছোট তখন তার বাবা মারা যান। নীরার নানু বাড়ির কেউ ছিল না, আর যারা ছিল তারা বিদেশে চলে গিয়েছিল। তাই নীরা আর তার মা নীরার বড় চাচার বাসায় থাকা শুরু করে। নীরার বড় চাচার ছেলেই নীরব। নীরা আর তার মাকে নীরবদের বাসায় থাকা কেউ পছন্দ করত না, একমাত্র নীরব ছাড়া। সে নীরাকে নিয়ে সবসময় খেলাধুলা করত। খেলার ফাঁকে মাঝে মাঝে 21টা কামড়ও দিত, ফলে নীরা ব্যথায় অনেক কান্না করত। তা দেখে নীরব হাসতে হাসতে বলত, নীরবও এই নীরাদ্র খান নীরবের কথা না শুনলে এমনই হয়। এখন ভ্যা ভ্যা করে কাঁদলে কোনো লাভ নেই। বলেই নীরব আরো জোরে জোরে হাসত। তারপর নিজেই নীরাকে আদর করে তার সাথে আবার খেলা করত। একমাত্র নীরবের জন্যই নীরবের বাসায় রাখা হয়েছে, না হলে অনেক আগেই মিসেস মুজমাল তাদের বের করে দিত। তাছাড়া বিনা টাকা পয়সা খরচ করে তিনি অনেক ভালো 2টা কাজের লোক পেয়েছেন, তার আর কি চাই?
যখন তখন মীরা আর তার মাকে বকতে পারেন, মারতে পারেন, বিনা অপরাধে অত্যাচার করতে পারেন, যা নয় তা বলতে পারেন, যা পরিবারের কারো চোখে না পড়লেও নীরবের চোখ এড়ায়নি। সে যথাসম্ভব মীরা আর তার মাকে এসব অত্যাচার থেকে রক্ষা করত। কিন্তু নীরব বেটার স্টাডির জন্য আমেরিকায় যাওয়ায় মীরা আর তার মার উপর এসব অত্যাচার আরো দ্বিগুণ বেড়ে যায়, যা সহ্য করতে করতে তারা দুইজনেই অভ্যস্ত হয়ে যায়। এরপর আসে সেদিন যেদিন নীরব বাংলাদেশে আসবে। নীরবের আসার কথা শুনে নীরা তো খুশিতে লাফালাফি শুরু করে দেয়। সে ভেবেছিল নীরব তাকে আগের মতো স্নেহ দিয়ে আগলে রাখবে, নীরবের মা কিছু বললে আগের মতো প্রতিবাদ করবে, কিন্তু সে ভুল ছিল, কারণ নীরব যে আগের মতো নেই। তোর পেটের রং তো অনেক সাদা, কি মাখিস রে গায়ে? ঘরের অনেকগুলো কাজ করে নীরা সবে মাত্র বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অতীতের কথা ভাবছিল। হঠাৎ এমন কথায় চমকে উঠে, পেছনে ফিরতেই সে আরেক দফা চমকে যায়, কারণ নীরব তার একদম কাছে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে মাত্র 23 ইঞ্চির ফাঁক। নীরবের মুখে কেমন যেন এক রহস্যজনক বাঁকা হাসি। নীরা কিছু বুঝে ওঠার আগেই নীরব নীরার বুক থেকে শাড়ির আঁচল ফেলে দেয়, ফ্লোরে বসে দুই হাতে আবদ্ধ করে নেয় নীরার কোমর, তারপর অসহ্য চুমু দিতে শুরু করে নীরার পেটে। কিন্তু তাতে কোনো ভালোবাসা প্রকাশ পাচ্ছে না, প্রকাশ পাচ্ছে শুধু ঘৃণা। আচমকা এভাবে পেটে চুমু দেওয়ায় নীরার খুব অস্বস্তি লাগছে, কিন্তু তার চেয়েও বেশি ভয় কাজ করছে। নীরব কি আবার কালকের মতো আমার সাথে? ভেবেই ভয় আরও দ্বিগুণ বেড়ে যায় নীরার। ইতোমধ্যে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তাছাড়া তারা এখন বারান্দায়, কেউ যদি তাদের এই অবস্থায় দেখে ফেলে তাহলে মারাত্মক পরিস্থিতিতে পড়তে হবে তাদের। কিন্তু এতে নীরবের কোনো খেয়াল নেই, সে তো নীরার পেটে চুমু দিতে ব্যস্ত। নীরা একটু ধাক্কা দিতেই নীরব নীরার পেটে একটা জোরে কামড় দেয়, ফলে নীরা আহহ বলে চিল্লিতে ওঠে, কিন্তু এসবে কোনো ভ্রুক্ষেপ না করে নীরব রুমে চলে যায়। তারপর ঠাসস, ব্লাডি বেচ, তোর শাড়ির আঁচল ঠিক নাই কেন? আর এই পেট বাইর করে রেখেছিস কেন? হ্যাঁ, ছেলেদের কি নিজের রূপ দেখাচ্ছিস? নীরব, আপনি এগুলো কি বলছেন? ঠাসস, আমি কি করছি আর বলছি তুই জানিস না? আরে ছেলেদের প্রতি যদি এতই আকর্ষণ থাকে তাহলে পতিতালয় যা, এখানে কি করছিস? যদি বলিস তাহলে আমি নিয়ে যাব। চিল্লিয়ে কথাটা শুনে নীরা আর এক মুহূর্তও দাঁড়ায় না, দৌড়ে চলে যায় নিজের রুমে। রুমে গিয়েই দেখে তার মা বিছানায় বসে বসে কাঁথা সেলাই করছে। নীরা তার মাকে দেখতেই তার যেন কষ্ট আরও বেড়ে যায়। সে তার মার কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে, তারপর কাঁদা শুরু করে দেয়। তা দেখে নীরার মা তাকে বলে, মা, কি হয়েছে নীরা, কাঁদছিস কেন? নীরা, কিছু না মা, শরীর ভালো লাগছে না। চোখ মুছতে মুছতে, মা, একটু আগে তো ঠিকই ছিলি, এখন আবার কি হলো? আচ্ছা যা, বিছানায় কতক্ষণ শুয়ে থাক, ভালো লাগবে। নীরা, আমি তোমার কোলে শুব। মা, আচ্ছা আয়। মুচকি হেসে নীরা তার মায়ের কোলে শুয়ে থাকতে সবচেয়ে বেশি আরাম পায়, যেন সব প্রশান্তি মায়ের কোলে বিরাজ করেছে। মায়ের কোলে শুয়ে নীরা তার চোখ বন্ধ করবে, এমন সময় নীরার মা বলে ওঠে, মা, নীরবের সাথে তোর দেখা হয়েছে। নীরা, হুম। মা, তা গিফটটা দিয়েছিস ওকে? নীরা, হুম। মা, কেমন লেগেছে কিছু বলেনি তোকে? নীরা, হুম। মা, কি হুম হুম করছিস, কি বলেছে বল? নীরা, মা, অনেক মাথা ব্যথা করছে, ঘুমাতে দাও। মা, আচ্ছা ঘুমা, আমার সব কথা শুনলেই তো তোর মাথা ব্যথা শুরু হয়ে যায়, মন খারাপ করে। নীরা, মা, তুমিও না মাঝে মাঝে একদম বাচ্চাদের মতো আচরণ করো। মা, কি করব, তোর মতো একটা বুড়া মেয়ে পেলে মাদের মাঝে মাঝে বাচ্চা হতে হয়। নীরা, হুম, হইছে, আর বলতে হবে না। বলেই নীরা তার মাকে জড়িয়ে ধরে, তারপর নিজের চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আসছে না তার। বারবার নীরবের কথাগুলো মনে পড়ছে। নীরা ভাবতেও পারেনি নীরব তার সাথে এমন ব্যবহার করবে,
কিন্তু এমন করার কারণ কি নীরা বুঝতে পারছে না। প্রায় 2 ঘন্টা আগে নীরব আসার কথা শুনে নীরার আনন্দের শেষ নেই। আজ প্রায় 6 বছর পর নীরব বাংলাদেশে আসবে। নীরবের পড়ালেখা করার জন্য আমেরিকায় যাওয়া, তারপর আবার বাংলাদেশে ফিরে আসা, সব কেমন স্বপ্নের মতো লাগছে নীরার। অনেকদিন অপেক্ষা করেছে সে এ দিনটার জন্য। আজ তার অপেক্ষার প্রহর শেষ হবে। ভাবতেই কেমন যেন আনন্দ কাজ করছে নীরার মাঝে, কিন্তু তার সাথে অভিমানও কাজ করছে। বিদেশে যাওয়ার পর প্রথম কয়েকদিন নীরব তার সাথে যোগাযোগ করলেও পরে আর করেনি, তাই নীরা তার উপর অভিমান করেছে, অনেক অভিমান। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী থাকে না। ছাদ থেকে নীরবকে বাসায় ঢুকতে দেখে নীরার সব অভিমান ফুস হয়ে যায়। যোগাযোগ না করলেও নীরব মাঝে মাঝেই তার মা বাবার ফোনে তার নিজের কয়েকটা ছবি পাঠাত, যা নীরা চুপি চুপি করে দেখত, তাই নীরবকে চিনতে তার বেগ পেতে হয়নি। তাড়াতাড়ি করে নীরবের কাছে যেতেই নীরার মনে হয় নীরব বিদেশ যাওয়ার আগে তাকে একটা কথা বলেছিল। নীরবও নীরা শুন। নীরা হুম বলুন। নীরবও আমি যখন বিদেশ থেকে আসব, তখন তুই একটা সাদা শাড়ি পরে তারপর আমার সাথে দেখা করতে আসবি, না হলে কিন্তু আমি তোর চেহারা দেখব না। নীরা তাই নাকি? আচ্ছা পরব, কিন্তু এটা বলার কারণ কি জানতে পারি? নীরবও আমি যেহেতু বিদেশ যাচ্ছি, সেহেতু অনেক দিনের জন্যই যাব, তখন হয়তো আমরা অনেক পাল্টে যাব, তাই আমি চাই যখন আমি বাংলাদেশে আসব তখন আমার এই সুন্দর পরীটা আগের থেকে কেমন সুন্দর হয়েছে তা দেখব। নীরা কিন্তু তাই বলে শাড়ি কেন? নীরব কারণ তুই একটা পিচ্ছি। আমি খুব ভালো করেই জানি, আমি বিদেশ থেকে আসার পরেও তুই পিচ্ছিই থাকবি, তাই তোকে যেন একটু বড় দেখায় তাই শাড়ি পরবি। নীরা হুম বুঝলাম। নীরব বুঝলাম না, তুই শাড়ি পরবি, না হলে তোর সাথে আরি, মুখ অন্যদিকে ঘুরিয়ে। কথাটা মনে পড়তেই নীরার মুখে হাসি ফুটে উঠে। রুমে গিয়ে তাড়াতাড়ি একটা সাদা শাড়ি পরে নেয়, সাথে হালকা সাজ। তারপর নীরবের জন্য একটা রুমাল নেয়, যা সে নিজে হাতে নীরবের জন্য বানিয়েছে, যেখানে তার আর নীরবের নাম লেখা। নীরা রুম থেকে বের হয়ে নীরবের রুমের দিকে পা বাড়াবে, তার আগেই মিসেস মুজমাল নীরাকে ডেকে তাকে অনেকগুলো কাজ দেয়, আর নীরবের সাথে দেখা করতে যারা যারা এসেছে তাদের ভালোমত খেতমত করতে। এতে নীরার মন কিছুটা খারাপ হয়ে যায়। তাড়াহুড়ো করে সব শেষ করে আবার যখন নীরবের রুমের দিকে যাবে, তখন আবার নীরার পথ আটকায় নীরবের ছোটবেলার ফ্রেন্ড তুর্য। তুর্য, কেমন আছো সুন্দরী? নীরা, জি ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? তুর্য, এই তো ভালো, তা কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে? নীরা, নীরব ভাইয়ার সাথে দেখা করতে। তুর্য, হো ভালো, যাও, মুচকি হেসে বলেই তুর্য চলে যায়। তুর্য চলে যেতেই নীরা এক দৌড় দেয় নীরবের রুমের দিকে। রুমে ঢুকতেই দেখে নীরব মাথা নিচু করে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। নীরা সেসব খেয়াল না করে নীরবকে জড়িয়ে ধরে, তারপর বলতে শুরু করে, নীরা, কেমন আছো নীরব? নীরব, নীরা, দেখো আমি তোমার জন্য কি বানিয়েছি। রুমালটা নীরবের দিকে এগিয়ে দিয়ে। নীরা রুমালটা এগিয়ে দিতেই নীরব নীরাকে একটা জোরে থাপ্পড় মারে, ফলে নীরার হাত থেকে রুমালটা পড়ে যায়, কিন্তু তাতে নীরবের কোনো খেয়াল নেই। সে নীরাকে আরেকটা থাপ্পড় মেরে যা বলে তা নীরা শোনার জন্য প্রস্তুত ছিল না। ভেবেছিল এতদিন পর দেখা হওয়ার পর তারা দুইজনকে এতদিনের সব জমানো কথা বলবে, কিন্তু এমন কিছু হবে সেটা তার কল্পনার বাইরে ছিল। অতীতের কথাগুলো মনে পড়তেই নীরার চোখ থেকে আপনা আপনি পানি পড়া শুরু করে। খুব কষ্ট লাগে অতীতের কিছু কিছু ক্ষত মনে পড়লে, আর সে ক্ষত যদি ভালোবাসার মানুষ দেয়, তাহলে আঘাতটা সোজা বুকের বা পাশে গিয়ে বিঁধে, যেমনটা নীরার হয়েছে। নীরবের এমন করার কারণ নীরা এখনো জানে না। হয়তো নীরাকে সে আর ভালোবাসে না, কিন্তু নীরব তাহলে তাকে বিয়ে করল কেন? প্রশ্নটা বেশ ভাবায় নীরাকে। একটা দীর্ঘ শ্বাস ফেলে নীরা রুমের চলে যায়। রুমে ঢুকতেই নীরব নীরার মুখ বরাবর একটা বালিশ মারে,
আচমকা বালিশ মারায় নীরা পড়তে পড়তে বেঁচে যায়। নীরবের দিকে তাকাতেই নীরব বকে ওঠে। নীরব, যা বারান্দায় গিয়ে ঘুমা, তোকে আমার বিরক্ত লাগে, আমার কাছে আসবি না, যা বারান্দায় যা। নীরবের কথায় নীরা অবাক হয়ে তার দিকে তাকায়। এই কি সে নীরব, যাকে নীরা ভালোবেসেছিল? নীরবের এমন করার কারণ নীরা বুঝতে পারছে না। তাছাড়া নীরব যখন নীরাকে ভালোইবাসে না তাহলে বিয়ে করেছে কেন? সে তো বলেনি তাকে বিয়ে করতে, আর না বলেছে স্পর্শ করতে। নীরবই তো তাকে স্পর্শ করে, তাহলে এমন কেন বলছে সে? নীরাকে দাঁড়িয়ে থাকতে দেখে নীরব বলে ওঠে। নীরব, কিরে, কথা কানে যায় না, যা এখান থেকে। নীরবের কথা শেষ হওয়ার আগেই নীরা বালিশ নিয়ে বারান্দায় চলে যায়। এত শত শত অপমান আর সহ্য হচ্ছে না নীরার। মাঝরাতে নীরার মনে হয় কেউ তার ঠোঁটে চুমু দিচ্ছে, তীব্র থেকে তীব্রভাবে। নীরা চোখ খুলতেই দেখে নীরব তার উপর উবু হয়ে শুয়ে তাকে চুমু দিচ্ছে। এটা দেখা মাত্রই নীরা নীরবকে জোরে একটা ধাক্কা দেয়। আচমকা ধাক্কা দেওয়ায় নীরব একটু দূরে সরে যায়। নীরব দূরে সরতেই নীরা নীরবকে আরেকটা ধাক্কা দিয়ে বলে, নীরা, কি সমস্যা কি আপনার? নীরব, কেন করছেন এমন? আপনিই তো বলেছেন আমাকে আপনার ভালো লাগে না, তাহলে আমার কাছে আসেন কেন? আমি তো আসি না। হ্যাঁ, আগে আসতাম, কিন্তু এখন আপনার অপমান সহ্য করতে পারি না আমি। কেন এমন করছেন? প্লিজ বলুন, আমি আর এগুলো সহ্য হচ্ছে না। যদি আপনি আমাকে পছন্দই না করেন তাহলে বিয়ে করেছেন কেন? আমি আপনাকে বলেছিলাম প্লিজ চলে যান, আমার আর ভালো লাগছে না এগুলো। একাধারে কথাগুলো বলে নীরা জোরে জোরে শ্বাস নেওয়া শুরু করে। আর নীরব, সে নিচের দিকে তাকিয়ে হাত মুষ্টিবদ্ধ করে আছে। নীরার কথা শেষ হতেই নীরব পাশে থাকা টেবিলে একটা জোরে লাথি মারে, তারপর রুম থেকে বের হয়ে যায়। না, না, শুধু রুম থেকে না, বাসা থেকেই বের হয়ে যায়। নীরার দিকে একবার ফিরেও তাকায় না। নীরবের আচার আচরণে নীরা কিছুই বুঝে না। এই ভালোবাসবে তো এই আবার কষ্ট দিবে কেন? এমন করে তা নীরাকে বললে কি হয়? কি এমন করেছে সে যে নীরব তাকে এভাবে শাস্তি দিচ্ছে? মাঝে মাঝে তো নীরার মনে হয় এখান থেকে অনেক দূরে চলে যেতে, কিন্তু তা করা যাবে না, কারণ আগে সে নীরবের জন্য এখান থেকে পালিয়ে যেত না, আর এখন তার বৃদ্ধ মার কারণে এ বাড়িটাই তাদের শেষ সম্বল। এখান থেকে যদি তাকে আর তার মাকে বের করে দেয়, তাহলে সে তার বৃদ্ধ মাকে নিয়ে কোথায় যাবে? তাই সব কষ্ট সহ্য করে সে, কিন্তু নীরবের এসব যে তার সহ্য হয় না। ইচ্ছা করে নীরবকে অনেক কষ্ট দিতে, যা সে তাকে দিয়েছে, কিন্তু আফসোস সে তা পারবে না। ভেবেই একটা দীর্ঘ শ্বাস ফেলে নীরা, আর বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে নীরবে। সকালে রাত পেরিয়ে সকাল হয়ে যায় কিন্তু নীরব আসে না। খুব চিন্তা হচ্ছে নীরার। যেভাবে নীরব ঘর থেকে বের হয়েছে, না জানি বাইরে কোনো অঘটন ঘটায়। অনেকক্ষণ অপেক্ষার পরেও যখন নীরব বাসায় আসে না, নীরা নীরবকে কল দেওয়া শুরু করে, কিন্তু তাতেও লাভ হচ্ছে না, কারণ নীরবের ফোন সুইচ অফ। নীরা কি করবে বুঝতে পারছে না। তাছাড়া তার বাড়ির বাইরে যাওয়া নিষেধ, না হলে সে অনেক আগেই নীরবকে খুঁজতে বের হয়ে যেত, কিন্তু আফসোস সে সেটা পারবে না। আর এদিকে নীরার অনেক কাজও বাকি। সে তো আর এ বাড়ির বউ না, পরিবারের জন্য কাজের মেয়ে প্লাস আশ্রিতা আর নীরবের জন্য রক্ষিতা, তাই কাজ করতে শুরু করে দেয়। না হলে যে মিসেস মুজমাল তাকে আর তার মাকে অনেকগুলো কথা শোনাবে, যা নীরা সহ্য করতে পারলেও নীরার বৃদ্ধ মা পারবে না। ভেবেই একটা দীর্ঘ শ্বাস ফেলে নীরা, তারপর আগে নিজের রুম পরিষ্কার করা শুরু করে। রুম পরিষ্কারের সময় নীরা একটা রুমাল পায়, যা নীরা নীরবকে দিয়েছিল যখন নীরব আমেরিকা থেকে বাংলাদেশে এসেছিল। নীরার ভাবতেও অবাক লাগে এখনও এটা আছে। সে তো ভেবেছিল নীরব এটা ফেলে দিয়েছে, কিন্তু এখনও এত যত্ন করে কেন রেখেছে সে? আসলেই নীরব অনেক অদ্ভুত, কখন কি করে, কেন করে, তা বলা মুশকিল। হঠাৎ নীরার চোখ যায় রুমালের একপাশে লেগে থাকা চায়ের দাগে। চায়ের দাগটা দেখেই নীরার অতীতের ভয়ঙ্কর একটা কথা মনে পড়ে যায়।
নীরব নীরার সাথে এমন বাজে ব্যবহার করাই নীরা ভেবেছিল সে আর নীরবের সামনে যাবে না, কিন্তু সে ভাবলেই তো হবে না, আর তাছাড়া সে কাজের মেয়ে, তার ইচ্ছার কোনো দাম নেই এখানে, যখন যা বলবে তখন তার সেটাই করতে হবে। মেহমান যাওয়ার সময় নীরাও সবাইকে বিদায় দিতে আসে। বিদায়ের এক পর্যায়ে তুর্য নীরাকে জড়িয়ে ধরে, যা কেউ না দেখলেও একজনের চোখ এটা এড়ায়নি। সে রাগে গজগজ করতে করতে চলে যায় তার রুমে, আর এদিকে নীরা সবাইকে এক এক করে বিদায় দিতে থাকে। প্রায় অনেকক্ষণ পর বিদায় পর্ব শেষ হয়, সবাই সবার মতো চলে যায় নিজ নিজ বাসায়। বাড়ির সবাইও তখন ঘুমের প্রস্তুতি নিচ্ছিল, নীরাও তাই করছিল, নিজের রুমে যাবে। ঠিক তখনই বাড়ির আরেক কাজের মেয়ে নীরাকে বলে, কাজের মেয়ে আফা, আপনেরে নীরব ভাইয়ায় কইসে হেতের রুমে চা বানাইয়া নিয়া যাইত। নীরা এত রাতে? আচ্ছা তুই যা, আমি চা বানাই নিয়ে যাব। কাজের মেয়ে জি আচ্ছা আফা বলেই কাজের মেয়ে চলে যায়। আর নীরা, সে তো মহা বিপদে পড়েছে, কারণ সে ভেবেছিল নীরবের সামনে যাবে না, কিন্তু এখন না গেলে নীরব রেগেও যেতে পারে, তারপর মিসেস মুজমালের সেই তিতা তিতা কথা শুনতে হবে নীরার। তাই ভেবেছে তাড়াতাড়ি করে চা বানিয়ে নীরবের রুমে দিয়ে আসবে, নীরবের দিকে একবার তাকাবেও না। যেই ভাবা সেই কাজ, নীরা চা বানিয়ে নীরবের রুমে যায়, দেখে নীরব রুমে নেই। এটা দেখে নীরা একটা প্রশান্তির শ্বাস ফেলে, তারপর তাড়াতাড়ি করে চায়ের কাপটা বিছানার পাশের টেবিলে রেখে যেই না ঘুরতে যাবে, তার আগেই কে যেন নীরাকে একটা ধাক্কা দেয়, সাথে সাথে নীরা বিছানায় পড়ে যায়। নীরার হাত লেগে পাশে থাকা চায়ের কাপটা পড়ে যায়, আর সেই কাপের থেকে চা নিচে থাকা রুমালটায় পড়ে, যা নীরা আগে খেয়াল না করলেও বিছানায় পড়ে যাওয়ার পর খেয়াল করে। নীরা রুমালটা থেকে চোখ সরিয়ে উপরে তাকাতেই ভয় পেয়ে যায়, কারণ তার সামনে নীরব দাঁড়িয়ে আছে, তার চোখ মুখ অনেক লাল হয়ে আছে, হাত থেকে বেয়ে বেয়ে রক্ত পড়ছে, চুলগুলো এলোমেলো, আর মুখটা কেমন এক ভয়ঙ্কর রাগী ভাব, সব মিলিয়ে নীরবকে অনেকটা হিংস্র দেখাচ্ছে। নীরা বিছানা থেকে উঠতে নিলেই নীরব নীরাকে বিছানার সাথে চেপে ধরে, তারপর নীরার ঠোঁটের দিকে তাকিয়ে বলে, নীরবও মানা করেছিলাম ছেলেদের থেকে দূরে থাকতে, কিন্তু তুই শুনলি না, আমার কথার অবাধ্য হয়েছিস না, এখন শাস্তি ভোগ। দাঁতে দাঁত চেপে নীরা হা মি কি ছু আর বলতে পারল না নীরা, কারণ নীরব তার ঠোঁট দখল করে নিয়েছে। প্রতিটা চুমু যেন কামড়ে পরিণত হচ্ছে নীরবের, যা সহ্য করতে পারছে না নীরা। অনবরত ধাক্কা দিচ্ছে নীরবকে, কিন্তু নীরব যে পুরুষ, তার শক্তিতে নীরা পেরে উঠছে না, কিন্তু হার মানেনি সে। নীরবকে নিজের থেকে দূরে সরানোর অপ্রাণ চেষ্টা করছে, আর এদিকে নীরব নীরার ঠোঁট কামড়াচ্ছে, আর নীরার শরীরে খুব রূঢ়ভাবে হাত দিচ্ছে, যা সহ্য করতে না পেরে নীরা জ্ঞান হারিয়ে ফেলে। নীরার জ্ঞান ফিরতেই সে নিজেকে নীরবের বাহুডোরে আবিষ্কার করে। নীরব নীরার খুব কাছে, নীরার কেমন যেন অস্বস্তি হচ্ছে। নিজেকে নীরবের কাছ থেকে সরানোর জন্য একটু নড়তেই নীরব জেগে যায়। চোখ খুলে যখন দেখে নীরা তার দিকে তাকিয়ে আছে, সাথে সাথে সে নীরাকে একটা ধাক্কা দেয়, ফলে নীরা বিছানা থেকে পড়ে যায়। খুব ব্যথা পায় সে। নীরবের দিকে তাকাতেই দেখে নীরব তার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। পরমুহূর্তেই সে মুখ শক্ত করে রুম থেকে বের হয়ে যায়। মিসেস মুজমালের চিল্লাচিল্লিতে নীরা অতীত থেকে বর্তমানে ফিরে আসে। তাড়াতাড়ি নিচে যাওয়ার জন্য রুম থেকে বের হয়। নিচে নামতেই নীরার মন খুশি হয়ে যায়, কারণ নীরব সোফায় বসে আছে, আর নীরব একা না, তার সাথে নীরবের খালাতো বোন রিয়াও বসে আছে। মেয়েটাকে নীরার খুব ভালো লাগে, অনেক ভালো মনের মানুষ রিয়া, তবে পোশাক পরিচ্ছেদ একটু বেশিই ওয়েস্টার্ন, কিন্তু এতে রিয়াকে অনেক সুন্দরী লাগে। মনে হয় এই ড্রেসগুলো তার জন্যই তৈরি। যাই হোক, নীরা নীরবের দিকে এক পলক তাকিয়ে রিয়ার দিকে তাকায়, তারপর একটা হাসি দিয়ে রিয়াকে সালাম দেয়। প্রতিউত্তরটা রিয়াও দেয়, তারপর বলে, রিয়া তা ভাবিজি, নীরবকে তো ফাঁসিয়েই নিলে। রিয়ার কথা শুনে নীরা লজ্জা পায় না, বরং একটা মুচকি হাসি দেয়। আসলে লজ্জা পাওয়ার কিছুই দেখছে না নীরা,
কারণ তার সাথে যা ঘটছে তাতে লজ্জা পাওয়ার থেকে এসব কথায় সে কষ্টটাই বেশি পাচ্ছে, আর এ কষ্টটা যেন কেউ না দেখে তাই একটা মুচকি হাসি হাসল নীরা। তারপর রিয়াকে বলে, নীরা কেমন আছেন? রিয়া এই তো ভালো, তুমি কেমন আছো? নীরা কিছু বলতে যাবে তার আগেই কেউ বলে ওঠে, এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি, যা চেয়েছিল তা তো সব পেয়েছে, অন্যকে ঠকিয়ে হলেও নিজেরটা নিজের করেই ছেড়েছে, এত কিছু করার পরও কেউ খারাপ থাকে নাকি? নিশ্চয়ই ও ভালো আছে নিজের প্রিয় মানুষটার সাথে। সামনের মানুষটার দিকে তাকাতেই নীরার হাত পা কাঁপা শুরু করে দেয়। মানুষটা এখানে কেন এসেছে? নীরা যে তার সাথে দেখা করতে চায় না, আসলে কিভাবে নিজের মুখ দেখাবে সে তাকে? সে যে মানুষটাকে একটু হলেও ঠকিয়েছে, ওয়াদা দিয়ে ওয়াদা রাখেনি নীরা, কিন্তু তাতে তার তো দোষ ছিল না, সব তো করেছে। ভেবেই একটা দীর্ঘ শ্বাস ফেলে নীরাকে কিছু না বলতে দেখে সে তার মুখে একটা বাঁকা হাসি নিয়ে নীরার একটু কাছে এগিয়ে গিয়ে বলে, সে কি, ঠিক বললাম না নীরু? বাঁকা হেসে। নীরা কি বলবে বুঝতে পারছে না, কথা পাল্টানোর জন্য বলল, নীরা কেমন আছেন তুর্য? তুর্য যেমনটা তুমি রেখে গিয়েছিলে। তুর্যের কথায় নীরার অনেক অস্বস্তি হচ্ছে, ভাগ্যিস আশেপাশে কোনো মুরব্বি বা মিসেস মুজমাল নেই, না হলে কেলেঙ্কারি হয়ে যেত, কিন্তু বিপদ এখনও কাটেনি। রিয়া ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তাদের দিকে, কৌতূহল মেটানোর জন্য বলেই ফেলে, রিয়া কিরে তুর্য ভাইয়া, তুমি ভাবিকে এগুলো কি বলছ? রিয়ার কথা শুনে তুর্য একটা তাচ্ছিল্যের হাসি দেয়, তারপর নীরার দিকে তাকিয়ে বলে, তুর্য ও হ্যাঁ, আমি তো বলেই গিয়েছিলাম, ইনি তো আমার এখন ভাবি। তা ভাবি বিবাহিত জীবন ভালো লাগছে তো? অবশ্যক ভালোই তো লাগবে, নীরবের সাথে যে বিয়ে হয়েছে। নীরা তুর্য আপনি সব জানেন, তাহলে কেন এমন বলছেন? তুর্য কি করব বলো, আমার যে কষ্ট হচ্ছে। নীরা সরি তুর্য, আমি আমার কথা রাখিনি। তুর্য সমস্যা নেই, আমি নিজেকে গুছিয়ে নিয়েছি, কিন্তু এতে ভেব না তোমাকে ছেড়ে দিয়েছি, যদি কখনো দরকার পড়ে তাহলে আমাকে বলবে, আমি যথাসম্ভব তোমাকে হেল্প করার চেয়ে। তুর্যের কথা শেষ হওয়ার আগেই নীরব বসা থেকে উঠে দাঁড়ায়, এতক্ষণ সব সহ্য করলেও এখন আর সহ করতে পারছে না সে, সোজা গিয়ে নীরার হাত শক্ত করে ধরে, তারপর নীরাকে রুমের দিকে নিয়ে যেতে থাকে। নীরবের চোখ লাল হয়ে আছে, চোখ মুখ শক্ত করে রেখেছে সে, নীরবকে এভাবে দেখে নীরা তো ভয়ে কয়েকটা শুকনো ঢোক গিলে ফেলেছে, না জানি কি করে নীরব তার সাথে, প্রচণ্ড ভয় করছে নীরার। নীরব নীরাকে রুমে এনে দরজা লাগিয়ে দেয়, তারপর নীরাকে নিজের কাছে এনে তার কোমর জড়িয়ে ধরে, নীরব নীরার দিকে একটু ঝুঁকে বলে, নীরব কিস মি। নীরবের কথায় নীরা ব্যাককল হয়ে যায়, সে কি ভেবেছিল, আর নীরব তাকে কি বলছে, নীরা কিছুই বুঝতে পারছে না। নীরবকে দেখে এখন অনেক রাগী লাগছে, কিন্তু সে এ কথাগুলো কেন বলছে? নীরব নীরা আমি তোকে কি বলছি? নীরা নিচের দিকে তাকিয়ে আছে। নীরব কিস মি, দে মিট। নীরা হা পনি এগুলো কি বলছেন? নীরব তুই দিবি নাকি আমি দিব? নীরাকে নিজের আরেকটু কাছে নিয়ে। নীরা দেখো নীরব আমাকে ছাড়ুন। নীরব কেন? তুই না আমার বউ? সরি রক্ষিতা, তাহলে তো একটা কিস দিতেই পারিস। নীরবের কথা শুনে নীরার রাগ উঠে যায়, সজোরে নীরবকে একটা ধাক্কা দেয় সে, সাথে সাথে নীরব নীরার কাছ থেকে কিছুটা দূরে চলে যায়। নীরার দিকে রক্তচক্ষুতে তাকাতেই নীরা বলে ওঠে, নীরা আপনি এমন কেন করছেন নীরব? আগে তো এমন ছিলেন না, কি হয়েছে আমাকে বলবেন তো? কিন্তু না, আপনি আমাকে কিছুই বলছেন না, বরং নিজের যা ইচ্ছা তাই করছেন। আপনার এসব কথায় আমার ঘৃণা হচ্ছে, জাস্ট ঘৃণা হচ্ছে নীরব। বলেই নীরা কান্না করতে করতে রুম থেকে বের হয়ে যায়। নীরব নীরার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলে,
তারপর বলে, নীরব, চাই না কষ্ট দিতে তোমায়, কারণ তুমি আছো অন্তরে মিশে। কিভাবে তোমাকে কষ্ট পেতে দেখি বলো? তাই তো কষ্ট দিয়ে চলে যাই, যাতে আমার জন্য কষ্ট পেতে না হয় তোমার। চিন্তা করো না, চলে যাব তোমায় ছেড়ে, কিন্তু দিয়ে যাব একটা সুখের জীবন। অনেকক্ষণ ধরে নীরা আর রিয়া ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। গল্প করার মাঝখানে রিয়া বলে ওঠে, রিয়া, আচ্ছা নীরা, তুর্য ভাই তোমাকে ওগুলো কি বলছিল? তুর্য ভাইয়ের কথা শুনে মনে হচ্ছিল তোমার সাথে ওর কিছু তো সম্পর্ক আছে, আসলেই কি আছে? নীরা, না মানে। রিয়া, সত্যি সত্যি বলিও নীরা, ও তোমার সাথে এভাবে কথা বলেছিল কেন? নীরা, আসলে তুর্যর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু। রিয়া, কিন্তু কি? না মানে তোমার তো নীরবের সাথে বিয়ে হয়েছে, আর তাছাড়া তোমার আর তুর্যের বিয়ে হওয়ার কথা হলে আমাদের জানানো হয়নি কেন? নীরা, তুর্যের সাথে আমার বিয়েটা ঘরোয়াভাবে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়েটা নীরবের সাথে হয়ে যায়, এর জন্য আপনাদের আমার আর নীরবের বিয়ের কথাটাও বলা হয় না। রিয়া, মানে কিভাবে? আমাকে একটু বুঝিয়ে বলো নীরা, এমন কি হলো যে তুর্যের সাথে তোমার বিয়ে না হয়ে নীরবের সাথে হয়? নীরা হাসলে, অতীত। নীরব আমেরিকা থেকে এসেছে আজ প্রায় 1 মাস হল। এই 1 মাসে কিছুই পাল্টায়নি, যদি কেউ পাল্টে থাকে তাহলে তা হল নীরব। সারাদিন সে বাইরে থাকে, অনেক রাতে করে বাসায় ফিরে, আর নীরার সাথে তেমন কথাও বলে না। নীরা কিছু জিজ্ঞেস করলে শুধু হু হ্যাঁ এতটুকুই বলে, বাড়তি কোনো কথা বলে না। নীরা অনেক জিজ্ঞেস করেছে নীরবকে যে তার কি হয়েছে, সে এমন কেন করছে, আর নীরার দোষটা কি, কিন্তু নীরব কিছুই বলতো না, নীরাকে যথাসম্ভব এড়িয়ে চলত। কিন্তু একটা জিনিস নীরা খুব ভালো করে খেয়াল করেছে, আর তা হল নীরার সাথে তুর্যের কথা বলা। তুর্য যখনই আসে আর নীরার সাথে কথা বলে, ঠিক তখনই নীরব নীরার সাথে বাজে ব্যবহার করে, কিন্তু এমন করার কারণ কি নীরা জানে না, তবে তুর্যের কাছ থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রেখে চলে সে। সব মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু একদিন নীরবদের বাসায় তুর্য এসেছে কি একটা কাজে, এসেই তার প্রথমে নীরার সাথে দেখা হয়। তা দেখে তুর্য একটা মুচকি হেসে নীরাকে বলে, তুর্য, কেমন আছো নীরা? নীরা, জি আল্লাহর রহমতে ভালো, আপনি? তুর্য, হুম আমিও। আচ্ছা নীরব কই তুমি জানো? নীরা, হ্যাঁ, উনি তো রুমে, কেন কিছু দরকার ছিল আপনার? তুর্য, হুম, একটা কাজ ছিল। আচ্ছা তুমি থাকো, আমি ওর সাথে দেখা করে আসি। বলেই তুর্য চলে যেতে নিবে, হঠাৎ তার চোখ নীরার হাতের দিকে যায়। সে খেয়াল করে দেখে নীরার হাতের একপাশে একটু করে পড়ে আছে। সাথে সাথে সে নীরার হাতটা ধরে দেখতে থাকে পুরা জায়গাটা, আর বলে, তুর্য, নীরা তোমার হাতটা পুড়ল কিভাবে? হাত দেখতে দেখতে। নীরা, রান্না করতে যেয়ে পুড়ে গেছে। তুর্য, তুমি এত কেয়ারলেস কেন নীরা? দেখেছ কিভাবে পুড়ে গেছে হাতটা? রাগী গলায়। নীরা, তুর্য, কিছু হয়নি, সামান্য একটুই তো পুড়েছে। তুর্য, এটা তোমার সামান্য লা। আর কিছু বলতে যাবে তার আগেই হঠাৎ কেউ এসে তুর্যের কাছ থেকে নীরার হাতটা নিজের হাতে নিয়ে নেয়। ঘটনাক্রমে নীরা আর তুর্য দুইজনেই চমকে হয়ে যায়। পাশে তাকাতেই দেখে নীরব দাঁড়িয়ে আছে। সে নীরার দিকে রাগী চেহারায় তাকিয়ে বলে, নীরব, নীরা, তোকে আমি কতবার বলেছি রান্না করার সময় সাবধান থাকবি? নীরা, হা, আমি বলতে না দিয়ে। নীরব, চুপ, একদম চুপ, চল আমার সাথে। বলেই নীরব চলে যেতে নেয়, কিন্তু কিছু দূর গিয়ে আবার পিছনে ফিরে তুর্যকে বলে, নীরব, তুই যে কারণেই আসিস না কেন, এখন আমি বিজি, কালকে আসিস, যা কাজ আছে সব কালকে করব। বলেই নীরব নীরাকে নিয়ে নিজের রুমে চলে যায়, আর তুর্য
সে কতক্ষণ তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে, তারপর একটা দীর্ঘ শ্বাস ফেলে চলে যায়। আর এদিকে কেউ একজন এসব কিছু আড়াল থেকে দেখেছে, আর এই একজন আর কেউ না মিসেস মুজমাল। এসব দেখে রাগে তার মাথা গরম হয়ে গেছে। মিসেস মুজমাল যে করেও হোক এ রাস্তার মেয়েকে এ বাড়ি থেকে বিদায় করতে হবে। আমি চাই না এ মেয়ে আমার ছেলেকে ফাঁসিয়ে এখানে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করুক। যত তাড়াতাড়ি সম্ভব একে বিয়ে করিয়ে দিয়ে আমার বিদায় করে দিতে হবে। ভেবেই মিসেস মুজমাল নিজের রুমে যান, তারপর তুর্যকে ফোন করে আবার তাদের বাসায় আসতে বলে। আর এদিকে নীরব নীরাকে তার বিছানায় বসিয়ে তার হাতে মলম লাগিয়ে দিচ্ছে আর নীরার দিকে রাগী ভাব নিয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই কাঁচা খেয়ে ফেলবে। নীরা ভয়ে চুবসে গেছে, চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। পাত্রপক্ষের সামনে বসে আছে নীরা, আর এ পাত্রপক্ষ আর কেউ না, তুর্যর পরিবার। ওইদিন মিসেস মুজমাল তুর্যকে তাদের বাসায় আসতে বলেন। তুর্য যখন আসে তখন তার সাথে প্রথমে কিছুটা কুশল বিনিময়ে করেন, তারপর সরাসরি তুর্যর সাথে নীরার বিয়ের প্রস্তাব দেন মিসেস মুজমাল। এতে তুর্য এক কথায় রাজি হয়ে যায়। মিসেস মুজমাল খুব ভালো করেই বুঝতেন যে তুর্যের মনে নীরার জন্য কিছু তো আছে, যা তুর্যের এত সহজে নীরাকে বিয়ে করতে রাজি হওয়ায় প্রমাণ হয়ে যায়। মিসেস মুজমালের তো খুশির শেষ নেই। এখন তিনি নীরাকে সারা জীবনের জন্য বিদায় করে দিতে পারবেন, তাই তিনি আর দেরি করতে চান না। তুর্যকে কালই তার পরিবার নিয়ে আসতে বলেন, তাতে তুর্যও রাজি হয়ে যায়। এখন বাদ সারল নীরাকে নিয়ে, সে কি এ বিয়েতে রাজি হবে? হয়তো হবে না। তাই হল, নীরা এ বিয়ে করবে না, তা সে খুব স্পষ্টভাবে বলে দিয়েছে। আর এতে মিসেস মুজমাল রেগে যান। নীরার অসহায়ত্বের সুযোগ নিয়ে তিনি বলেন, দেখ নীরা, তুই যদি এ বিয়ে না করিস তাহলে আমি কিন্তু তোকে আর তোর মাকে এ বাড়ি থেকে বের করে দেব। তারপর তোরা কোথায় যাবি ভেবে দেখেছিস কখনো? তার চেয়ে ভালো আমার কথা মতো এ বিয়ে করতে রাজি হয়ে যা, না হলে তোর জন্য তোর মাকে ভুগতে হবে। তারপর আর কি, নীরার ইচ্ছা না থাকা সত্ত্বেও এ বিয়েতে রাজি হয়ে যায়। এ বিয়ের ব্যাপারে নীরা, তার মা, মিসেস মুজমাল, তুর্যের মা বাবা আর সে জানে, আর কেউ জানে না। নীরব আর মিস্টার মুজমালও, নীরবের বাবা, জানে না। নীরবকে ইচ্ছা করে জানানো হয়নি, আর মিস্টার মুজমাল অফিসের কাজে বিদেশে যাওয়ায় তার সাথে অত যোগাযোগ হয়নি। সকাল থেকে নীরবকে দেখা যাচ্ছে না। মিসেস মুজমাল চালাকি করে নীরবকে একটা কাজে পাঠিয়ে দিয়েছেন, তাতে নীরব রাতের আগে বাসায় ফিরবে না। তাই মিসেস মুজমাল এখন নিশ্চিন্তে আছেন, তুর্য আর তার পরিবার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে নীরাকে দেখতে। প্রায় আধা ঘন্টা পর তুর্য আর তার পরিবার এসে পড়ে নীরাকে দেখতে, আর নীরাও সব মেনে নেয়, কারণ সে জানে নীরব হয়তো তাকে কখনোই মেনে নিবে না। তাছাড়া মিসেস মুজমালের কথা মতো না চললে তাকে আর তার মাকে যে এ বাড়ি থেকে বের করে দিবেন তিনি। তাই মিসেস মুজমালের কথা মতো নীরা পাত্রপক্ষের সামনে যায়। নীরাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, যা দেখে রীতিমতো তুর্যের মুখ হা হয়ে গেছে। আর তুর্যের পরিবার তো আগে থেকেই নীরাকে পছন্দ করতেন, এখন নীরাকে এভাবে দেখে তাদের চেহারা যেন আরও উজ্জ্বল হয়ে যায়। তুর্যের মা মিসেস মুজমালকে উদ্দেশ্য করে বলেন, তুর্যের মা, ভাবি মেয়ে তো আমাদের আগে থেকেই পছন্দ, আমরা এ বিয়েতে রাজি আছি। তুর্যের বাবা, নীরাকে আমাদের অনেক পছন্দ হয়েছে, বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে চাই। মিসেস মুজমাল, অবশ্যই 23 দিনের মধ্যেই তাহলে বিয়েটা করে ফেলব। তুর্য, দাঁড়ান আন্টি, নীরাকেও তো জিজ্ঞেস করুন ও আমাকে বিয়ে করবে নাকি, তারপর না হয় বিয়ের তারিখ ঠিক করবেন। মিসেস মুজমাল, ও আর কি বলবে, আমরা যেখানে রাজি ও সেখানে রাজি। তুর্য, তাও আন্টি, আমি চাই নীরার মতামতটা জানতে। যদি কিছু মনে না করেন তাহলে আমি কি নীরার সাথে একান্তভাবে কিছু কথা বলতে পারি? মিসেস মুজমাল প্রথমে আপত্তি করলেও তুর্য আর তার মা বাবার জোড়াজড়িতে রাজি হয়ে যান, আর নীরাকে বলেন তুর্যকে ছাদে নিয়ে যেতে।
ইশারায় তাকে এটাও বলেন যেন সে তুর্যকে বলে যে সে এ বিয়েতে রাজি। নীরাও পুতুলের মতো মিসেস মুজমাল যা যা করতে বলেন তাই করে। দুইজনে ছাদের এক কোণে রেলিং ধরে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙ্গে তুর্য বলে, তুর্য। নীরা। নীরা জি। তুর্য, তুমি কি এ বিয়েতে রাজি আছো? নীরা, সবাই তো বলল এ বিয়েতে রাজি। তুর্য, আমি তোমার কথা বলেছি। নীরা। তুর্য, তুমি এ বিয়েতে রাজি আছো তো? নীরা হুম, একটা দীর্ঘ শ্বাস ফেলে। নীরা উত্তর শুনে নীরব একটা মুচকি হাসি দেয়, তারপর নীরাকে বলে, তুর্য, হাই প্রমিস নীরা, তোমাকে কখনো কষ্ট দিব না। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আর যদি তোমাকে কেউ জোর করে এ বিয়ে করতে বলে, তাহলে তুমি আমাকে বলতে পারো আমি এ বিয়ে করব না। নীরা। তুর্য, নীরা, তুমি আজকে এত চুপচাপ কেন? কিছু কি হয়েছে? নীরা, না এমনি, মাকে ছেড়ে চলে যেতে হবে তো তাই। তুর্য, হো আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? নীরা, কি? তুর্য, বিয়ের পর তোমার আমাকেও আমাদের সাথে নিয়ে যাব, কি বলো? তুর্যের কথা শুনে নীরা একটা মুচকি হাসি দেয়, তারপর দুইজনেই চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর হঠাৎ তুর্য বলে ওঠে, তুর্য, আমাদের বিয়েটা হবে তো? নীরা। নীরা হঠাৎ এই প্রশ্ন। তুর্য, বলো না। নীরার জীবন, বিয়ে, মৃত্যু সব আল্লাহর হাতে, তিনি চাইলে হবে। তুর্য, জানি, কিন্তু আমি তোমার কাছ থেকে জানতে চাই সারা জীবন আমার সাথে থাকবে তো? নীরা, হয়তো। তুর্য, হয়তো না, বলো হ্যাঁ। নীরা, হুম থাকব, মুচকি হেসে। নীরার হাসি দেখে তুর্যও হেসে দেয়, তারপর কিছুক্ষণ ছাদে থেকে নিচে চলে যায়, আর সবাইকে জানায় যে তারা এ বিয়েতে রাজি আছে। এতে সবাই খুশি হয়ে যান, সবচেয়ে বেশি মিসেস মুজমাল, তিনি সবাইকে মিষ্টি মুখ করান। তারপর সব শেষে তুর্যরা চলে যায় নিজের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তুর্যরা যেতেই নীরা নিজের রুমে দৌড়ে চলে যায়, তারপর বিছানায় উঠে শুয়ে কান্না করা শুরু করে। হঠাৎ নীরা তার মাথায় কারো হাতের স্পর্শ পায়। এ স্পর্শ নীরার খুব চেনা, এ যে তার মা। নীরা, মা, আমাদের এত কষ্ট কেন? আল্লাহ এত কষ্ট কেন দিয়েছেন আমাদের? কান্না জড়ানো কণ্ঠে। মা, এভাবে কেন বলছিস মা? কিছু কি হয়েছে? নীরা, জানি না, কেন জানি খুব খারাপ লাগছে। মা, তুই যদি এ বিয়ে করতে না চাস তাহলে করিস না। নীরা, না মা, আমি এ বিয়েতে রাজি আছি। মা, সত্যি তো? নীরা, হুম। মা, তোর যা ইচ্ছা, এখন আয়, আমার কোলে শুয়ে থাক, ভালো লাগবে। কথাটা শোনা মাত্রই নীরা তার মাকে জাপটে ধরে কান্না করা শুরু করে দেয়। তা দেখে নীরার মা শুধুই একটা দীর্ঘ শ্বাস ফেলে, মেয়ের কষ্ট যে তার সহ্য হচ্ছে না। রাত প্রায় 1টা। নীরব মাত্রই বাসায় ঢুকেছে, রুমে ঢুকেই সে প্রথমে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখে নীরা টেবিলে খাবার বাড়ছে। নীরব সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের কাজ করা শুরু করে। নীরা খাবার বেড়ে দিয়ে চলে যেতে নিবে, তখনই নীরব বলে ওঠে, নীরব, আজকে কি কোনো অনুষ্ঠান ছিল নাকি বাসায়? বাসায় এত সাজগোজ কেন? নীরা, হুম। নীরব, কিসের অনুষ্ঠান? নীরা, পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছিল। কথাটা বলে নীরা চুপ হয়ে যায়। নীরব নীরার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, নীরব, হো। নীরার কথার প্রতি উত্তরে নীরব এমন উত্তর দিবে তা নীরা ভাবেনি। নীরবের ও বলাটা যেন নীরার কষ্ট আরও বাড়িয়ে দেয়। নীরা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। চলবে।